স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। প্রশ্নের উত্তরটা যেভাবে লেখা হয়েছে খুব সহজ ভাষায়, যাতে তোমরা দু একবার পড়লেই মনে রাখতে পারো, পরীক্ষায় লিখে আসতে পারো, এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় লিখলে ফুল মার্কস পেতে পারো। মহাত্মা গান্ধী 1919 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশন থেকে জাতীয় আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন 1869 খ্রিস্টাব্দে গুজরাটের পোরবন্দরে। সেখানে জন্মগ্রহণ করার পরে তিনি 1891 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করলেন। পাস করে দক্ষিণ আফ্রিকায় আইন ব্যবসা করতে গেলেন এবং সেখানে আন্দোলনের যেসব অভিজ্ঞতা, সেই আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে ভারতে এলেন এবং ভারতে আসার পর ভারতে কত খ্রিস্টাব্দে এসেছিলেন? 1915 খ্রিস্টাব্দে। তারপরে এখানে গুরুত্বপূর্ণ 3টে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। একটা হচ্ছে কি? একটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, দ্বিতীয় খেদা সত্যাগ্রহ, এবং 3 নম্বর হচ্ছে আহমেদাবাদের শ্রমিক আন্দোলন। এই 3টে গুরুত্বপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পরে তিনি ভারতের জাতীয় আন্দোলনের নেতাদের মধ্যে সবথেকে অগ্রগণ্য অর্থাৎ প্রথম সারির নেতায় পরিণত হলেন। আজকের ক্লাসে তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো, বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই বোর্ডে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মোহনদাস করমচাঁদ গান্ধী অন্যতম চরিত্র। 1919 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশন থেকেই গান্ধীজি জাতীয় আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে। পরবর্তী 3 দশকে স্বাধীনতা সংগ্রাম গান্ধীজিকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছিল। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের পটভূমি ছিল নিম্নরূপ, অর্থাৎ কিভাবে গান্ধীজির উত্থান ঘটেছে সেটা আলোচনা করা হয়েছে। 1 নম্বর পয়েন্ট, যেটা প্রথম পয়েন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা। মহাত্মা গান্ধী 1869 খ্রিস্টাব্দে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তিনি 1891 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করার পর দক্ষিণ আফ্রিকার নাটালে আইন ব্যবসার জন্য যান। সেখানেই তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয় শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর সেখানকার শ্বেতাঙ্গ সরকার নির্মম অত্যাচার চালাতো। তাদের বাসস্থান ছিল খুব অস্বাস্থ্যকর, তাদের কোনো ভোটাধিকার ছিল না। গান্ধীজি নিজেও শ্বেতাঙ্গদের দ্বারা অত্যাচারিত হন। গান্ধীজি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের বর্ণবৈষম্য নীতির বিরুদ্ধে অত্যাচারিত ভারতীয়দের নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদী আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে গান্ধীজি অহিংস সত্যাগ্রহ নীতি প্রয়োগ করে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সরকারের বৈষম্যমূলক আইনগুলি বাতিল করেন। ফলে গান্ধীজির আন্দোলন সফল হয়। এই আন্দোলনের অভিজ্ঞতা গান্ধীজির পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। তারপরের পয়েন্ট হচ্ছে ভারতে আগমন। সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতে আগমনের ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে গান্ধীজি 1915 খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসে। এরপর তিনি সারা ভারত ভ্রমণ করে অভিজ্ঞতা সঞ্চয় করেন। পরবর্তী পর্যায়ে গান্ধীজি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য 3টি আঞ্চলিক সংগ্রামে অংশগ্রহণ করেন, যথা চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদের শ্রমিক আন্দোলন। এই আন্দোলনগুলি গান্ধীজিকে জাতীয় পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছিল। এবারে প্রথম যেটা আছে চম্পারণ সত্যাগ্রহ, সেটা দেখো। গান্ধীজির নেতৃত্বে প্রথম আঞ্চলিক সংগ্রাম ছিল 1917 খ্রিস্টাব্দে বিহারের
চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ জেলায় সাধারণ কৃষকদের ওপর নীলকরদের অকথ্য অত্যাচার চলছিল। নীলকররা কৃষকদের ভালো জমিতে জোর করে নীল চাষ করতে বাধ্য করত এবং উৎপাদিত নীল অনেক কম দামে নীলকরদের কাছে কৃষকদের বিক্রি করতে হতো। নীলকর শ্রেণীর তিনকাঠিয়া প্রথা চম্পারণে চম্পারণের ওপরে শোষণ ও অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি রাজেন্দ্র প্রসাদ, কৃপালিনী প্রমুখ স্থানীয় নেতাদের সাহায্য নিয়ে আন্দোলন শুরু করে। তিনকাঠিয়া প্রথা মানে কি? তিন কাঠার মধ্যে এক কাঠায় কী করতে হবে? নীল চাষ করতে হবে চাষিদের, ঠিক আছে? 3 কাঠা জমি থাকলে 1 কাঠায় অর্থাৎ 3 ভাগের 1 ভাগ জমিতে নীল চাষ করতে হবে, এটাই। সরকার গান্ধীজিকে প্রথমে গ্রেপ্তার করলেও পরে মুক্তি দেয়। শেষ পর্যন্ত অবশ্য সরকার তিনকাঠিয়া প্রথা বাতিল করে এবং চম্পারণের নীল চাষিদের অবস্থা বিচারের জন্য একটি কমিটি গঠন করে। ফলে গান্ধীজির আন্দোলন সফল হয়। এটি ছিল ভারতে গান্ধীজির প্রথম আন্দোলন এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে গান্ধীজি দেশের কৃষক সমাজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, খেদা সত্যাগ্রহ, পরের পয়েন্ট। চম্পারণ সত্যাগ্রহের পর গান্ধীজি 1917 খ্রিস্টাব্দে খেদা সত্যাগ্রহ শুরু করেন। এটি ছিল একটি কৃষক আন্দোলন। গুজরাটের খেদা জেলায় কৃষকরা প্লেগ রোগের প্রকোপে, অনাবৃষ্টিতে, ফসলহানি প্রভৃতির কারণে সরকারকে রাজস্ব হ্রাস করার অনুরোধ জানায়, কিন্তু সরকার তাতে রাজি হয়নি এবং রাজস্ব আদায়ের জন্য অত্যাচার শুরু করে। এই ঘটনা গান্ধীজি খেদা জেলায় উপস্থিত হন। বলছে এই ঘটনায় গান্ধীজি খেদা জেলায় উপস্থিত হন এবং রাজস্ব আদায় বন্ধ করার অনুরোধ জানায়, কিন্তু সরকার তাতে রাজি না হলে গান্ধীজি সত্যাগ্রহ শুরু করেন। এর ফলস্বরূপ সরকার কৃষকদের সঙ্গে মীমাংসা করতে বাধ্য হয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে আহমেদাবাদে শ্রমিক আন্দোলন। এখানে কি বলা হচ্ছে দেখো, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত তৃতীয় আন্দোলন ছিল শ্রমিক শ্রেণীর পক্ষে আহমেদাবাদের সুতাকল শ্রমিকদের আন্দোলন। 1918 খ্রিস্টাব্দে আহমেদাবাদের সুতাকল শ্রমিকরা অনেক বেশি কাজ করিয়ে বেতন কম দেওয়ার প্রতিবাদে 50% বেতন বৃদ্ধির জন্য আন্দোলন শুরু করে। গান্ধীজি এই আন্দোলনে যোগদান করে। তাদের নেতৃত্বে আন্দোলনের ফলে সুতাকলের মালিকরা শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করে এবং শ্রমিকদের 35% বেতন বৃদ্ধি করে। ফলে এই আন্দোলন অনেকটা সফল হয়েছিল আর দেশের শ্রমিক শ্রেণীর মধ্যে গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, উপযুক্ত পরিস্থিতিতে গান্ধীজি সারা ভারত জুড়ে সত্যাগ্রহ আন্দোলনকে ছড়িয়ে দিতে চেয়েছিল আর রাওলাট আইন গান্ধীজিকে সেই সুযোগ এনে দিয়েছিল। 3টি রাওলাট আইনের প্রতিবাদে সত্যাগ্রহ আন্দোলন চালিয়ে যান। অবশেষে পুলিশের দমন নীতিতে এই আন্দোলন ব্যর্থ হয়, কিন্তু জাতীয় কংগ্রেসের মধ্যে গান্ধীজির জনপ্রিয়তা আরও বেড়ে যায়। 1919 খ্রিস্টাব্দে অমৃতসর অধিবেশন থেকেই গান্ধীজির নেতৃত্বে সর্বভারতীয় কংগ্রেস কার্যকলাপ পরিচালিত হতে থাকে। অবশ্য বহু ঐতিহাসিক গান্ধীজির উত্থানের পেছনে তার ব্যক্তিত্বকে চিহ্নিত করেছিল। আবার গুজবের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল, কেননা দেশের বিভিন্ন অংশে কৃষক ও শ্রমিকরা ভাবতে শুরু করেছিল যে গান্ধীজির নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে তাদের সমস্ত কষ্টের অবসান ঘটবে। এটিও গান্ধীজির উত্থানে বিশেষ ভূমিকা নিয়েছিল। এই ছিল তোমাদের আজকের ক্লাস।